দেশে করোনা আক্রান্ত 50,000 ছাড়ালো, মৃত্যু আরও 37। গণপরিবহনে স্বাস্থ্যবিধি, ঢাকায় পালিত, বাইরে উপেক্ষিত। করোনা অর্থনীতির গতি কিছুটা থমকে দিয়েছে প্রধানমন্ত্রী। কৃষ্ণাঙ্গ হত্যার বিরুদ্ধে বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের হুমকি ট্রাম্পের। এটিএন নিউজ দেখছেন। নিউজ এট 3-তে সঙ্গে আছি আমি মেহসাবিন মুনিয়া। আপনারা প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। শুরুতে worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 63,84,237। সুস্থ হয়েছেন 29,20,960 জন এবং মৃতের সংখ্যা 3,77,797। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 52,445। সুস্থ হয়েছেন 11,120 জন এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা 709। করোনায় দেশে মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিদিনই। গত 24 ঘন্টায় আরও 37 জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মৃত্যুর সংখ্যাটা 700 ছাড়িয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছেন রেকর্ড সংখ্যক, একদিনে যা সর্বোচ্চ। সংখ্যাটা 2,911 জন। এর মধ্য দিয়ে আক্রান্তের সংখ্যা 52,000-এ পৌঁছালো। এ সময় সুস্থ হয়েছেন 523 জন। মঙ্গলবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,911 জন এবং এ পর্যন্ত শনাক্ত 52,445 জন। শনাক্তের হার 22.91%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত মৃত্যু 709 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। ঢাকা বিভাগে 10 জন, চট্টগ্রামে 15 জন, সিলেটে 4 জন, বরিশালে 3 জন, রাজশাহীতে 2 জন, রংপুরে 2 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন মৃত্যুবরণ করেছেন। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো চলছে গণপরিবহন। ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যানবাহনও, তবে যাত্রীর চাপ নেই খুব একটা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল গণপরিবহন। তবে স্থবির অর্থনীতির কথা চিন্তা করে সোমবার থেকে কিছু বিধিনিষেধ দিয়ে গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সরকার। মঙ্গলবার রাজধানী ঘুরে দেখা যায় অধিকাংশ বাসের চালক, হেলপার এবং যাত্রীরা স্বাস্থ্যবিধি মানছেন। যাত্রী পরিবহন করা হচ্ছে বাসের ধারণ ক্ষমতার চেয়ে অর্ধেক। অবস্থা তো ভালোই, এক সিটে একজনই, দূরত্ব বজায় আছে, আবার স্প্রে মারতেছে, ওরা সব দিক থেকে ভালোই করতেছে। যেভাবে আছে এরকম ভাবে ভালোই হয়, ভাড়াটা একটু বেশি হয় আর কি। হ্যাঁ, সচেতন যে বিষয়টি আমরা ইনশাল্লাহ অক্ষরে পালন করতেছি। আবার যতদিন থাকবো ইনশাল্লাহ এতদিন পালন করবো। নির্দিষ্ট স্টপেজ ছাড়া, কাউন্টার ছাড়া আমার কোনো গাড়ি অন্য কোথাও ব্রেক করবে না। যাত্রী ওঠার সাথে সাথে যাত্রী হাতে স্প্রে করা হইতেছে এবং হাতে পায়ে আপনার সকলই হাতে স্প্রে দেওয়া হইতেছে। পরিবহন মালিকরা বলছেন সংক্রমণ রোধে সরকারের নির্দেশিত বিধিনিষেধ মেনেই যাত্রী পরিবহন করছেন তারা। তবে গণপরিবহন খোলার আগে সব পক্ষের সঙ্গে আলোচনা করে গাইডলাইন ঠিক করলে স্বাস্থ্যবিধি মেনে চলা আরও সহজ হতো। 3 দিনের নোটিশের মধ্যে আমাদের খুলতে হয়েছে, যার জন্য অ্যারেঞ্জমেন্টটা করতে পারি নাই। আমরা কিন্তু যাত্রীদেরকে মানে স্বাস্থ্য নিশ্চিত দেওয়ার জন্য আমাদের ড্রাইভার, আমাদের সুপারভাইজার, হেল্পারদেরকে আমরা মাস্ক পরাইতেছি, গ্লাস পরাইতেছি এবং আমরা প্যাসেঞ্জারদেরকে কিন্তু আমরা মাস্ক ছাড়া কিন্তু উঠতে দিতেছি না। ঢাকা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার গাড়ি এবং টাউন সার্ভিসে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পুলিশও রয়েছে কঠোর অবস্থানে। 100% সম্ভব হচ্ছে না, দেখা যাচ্ছে যে আমরা চেষ্টা করতেছি, মোটামুটি 95 বা 98% আমরা চেষ্টা করতেছি যে মানুষকে বোঝানোর। প্রথমে চেষ্টা করছি বোঝানো যে এখানে সব জায়গায় যাত্রী নেওয়া যাবে না, যে এখানে বাস স্ট্যান্ড, যাত্রী তোলার নির্ধারিত জায়গা, সেই জায়গা থেকে নিতে হবে। যদি কেউ এর ব্যত্যয় ঘটে তাহলে আমরা আইন অনুসারে যে আইন আছে আইনের প্রয়োগ করতেছি। অন্যদিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেও স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন গন্তব্যে ছেড়েছে ট্রেন। স্টেশনে প্রবেশের আগে যাত্রীদের
তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে, প্রবেশ করতে হচ্ছে জীবাণুনাশক টানেল দিয়ে। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে যাত্রীরা চলাচল করতে পারে, ট্রেনে ভ্রমণ করতে পারে, হ্যাঁ, আমরা সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছি। তবে যাত্রীদেরও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে তাদেরও নিজেদের সচেষ্ট থাকতে হবে। ট্রেনের ভেতরে শারীরিক দূরত্ব মানা হলেও যাত্রীদের ওঠানামার সময়ে হুড়োহুড়িতে অনেক সময়ে শারীরিক দূরত্ব থাকছে না। করোনা মহামারী এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে পুরো মানবজাতিকে। জীবন আর জীবিকা এই দিয়ে সমীকরণ মেলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে গণপরিবহন, বলা হচ্ছে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা। তাই সংক্রমণ এড়াতে এর কোনো বিকল্প নেই। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। ৬৬ দিন বন্ধের পর গণপরিবহন চালু হওয়ার দ্বিতীয় দিন আজ ঢাকার বাইরের জেলাগুলোতে দূরপাল্লার বাসে স্বাস্থ্যবিধি মানা হলেও স্থানীয়ভাবে চলাচল করা যানগুলোতে মানা হচ্ছে না। রাজশাহীতে দূরপাল্লার বাসগুলোতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের বসানো হচ্ছে। বাসে ওঠার আগে যাত্রীদের তাপমাত্রা মাপা হচ্ছে এবং বাসে স্প্রে করা হচ্ছে জীবাণুনাশক। তবে টিকিট সংগ্রহ ও বাসে ওঠার সময় কোনো সামাজিক দূরত্ব মানছেন না যাত্রীরা। স্থানীয়ভাবে চলাচলকারী যানবাহনেও মানা হচ্ছে না করোনা স্বাস্থ্যবিধি। ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ও ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সিলেট রুটে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি বাস অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করছে। তবে বাস কম থাকায় অনেকে ভাড়ায় চালিত মাইক্রোবাসে বেশি টাকায় চড়তে বাধ্য হচ্ছে। পাবনায় স্বাস্থ্যবিধি মেনেই চলছে দূরপাল্লার যান। লোকাল বাস, অটোরিকশা ও লেগুনায় তা মানা হচ্ছে না। অভিযোগও রয়েছে এছাড়া বাড়তি ভাড়া আদায়ের। এদিকে গণপরিবহনের ৬০% ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট। মুজিব বর্ষের মধ্যেই দারিদ্র্য সীমা আরও কমানোর লক্ষ্য নির্ধারণ করা হলেও কোভিড-19 পরিস্থিতির কারণে অর্থনীতির গতি কিছুটা থমকে গেছে। বিশ্বের অর্থনীতিও এমন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তবে এই প্রতিবন্ধকতা থাকবে না। সরকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও অর্থনীতির দিক বিবেচনা করে সবকিছু সীমিত আকারে খুলে দিয়েছে। তবে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার উপর জোর দেন প্রধানমন্ত্রী। করে দিয়ে এই জন্যই যে আমাদের দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই মানুষ বা সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রত্যেকেই তাদের জীবন যাত্রা যেন অব্যাহত রাখতে পারে, সচল রাখতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা এই পদক্ষেপটা নিয়েছি। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো এরপরেও সকলে চলাফেরা বা সব কিছুতেই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলবেন, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেটা মেনেই আমাদের চলতে হবে, যাতে আমাদের দেশের মানুষ তার জন্য সুরক্ষিত থাকে। মনে রাখতে হবে যে আমার নিজের সুরক্ষণ আমরা অপরকে সুরক্ষিত করা। সীমিত আকারে এমন নির্দেশনায় সরকার কি বোঝায়, আর আপনি কি বোঝেন? সীমিত আকার শব্দটি কি শুধুই কথার কথা, নাকি এর মাধ্যমে আবারও স্পষ্ট হলো আমাদের নিয়ম না মানতে চাওয়ার সংস্কৃতি? বিস্তারিত রেজন ফয়েজ রিপোর্টে। একটু ভেবে বলুন তো, গত কিছুদিন ধরে সবচেয়ে বেশিবার শুনেছেন কোন বাংলা শব্দটি? খুব যদি ভুল না হয় তাহলে আপনার উত্তরটি হয়তো ধরতে পেরেছি, আর সেটা হলো সীমিতভাবে, তাই না? করোনার কারণে দীর্ঘ ছুটির পর যা কিছুই খুলে দেওয়া হচ্ছে সেখানে জুড়ে দেওয়া হচ্ছে সীমিতভাবে বা সীমিত পরিসর এই শব্দটি। ঈদের আগে গত 12ই মে যখন সীমিতভাবে খুলে দেওয়া হলো দেশের শপিং মলগুলো, সারা দেশের এমন ছবিতেই সীমিত শব্দের গভীরতা মাপতে শুরু করলেন সবাই। বিধিনিষেধ তো দূরের কথা, করোনায় মৃত্যু ভয়ও মানুষকে ঈদ শপিং এ আটকাতে চরমভাবে ব্যর্থ। করোনা হচ্ছে তো একটা ছোট ক্ষুদ্র ভাইরাস, এটার জন্য তো বাঙালি ঈদ কখনো থেমে থাকতে পারে না। বের হয়েছে আর কি, সারাদিন বাসায় ছিলাম। যারা মেনে চলছে তাদের জন্য কোনো ক্ষতি হচ্ছে না। সীমিত আকারে কথাটি যে কথার কথাই থেকে যাবে, গত 1 মাসের নানা ঘটনায় তা টের পাওয়া যায়। জরুরি প্রয়োজন ছাড়া যখন ঘর থেকে বের হওয়া বারণ, তখন রাস্তায় মানুষের ভিড়, মোড়ের চায়ের দোকানে অকারণ আড্ডা। আবার করোনা সংক্রমণ ঠেকাতে অবশ্যই পড়তে হবে মাস্ক। জীবন বাঁচাতে এটা যখন বেদবাক্য, তখন হাজারে হাজারে খোলা মুখ ঘুরে বেড়ায় প্রকাশ্যে। দম নিতে আমার কষ্ট হইতাছে, এর জন্য পয়রা আসি না। আমরা নিজেরা একটা অ্যান্টিভাইরাস, মানে আমার সামনে ভাইরাস, নতুন ভাইরাস ঢুকতে পুরান ভাইরাসে তো পাইতাছে না। এখন বলেন, এমন দেশে সীমিত আকারে চলাফেরার নির্দেশনা পাত্তা পাবে, এমন ভাবনায় আস্থা রাখার কোনো কারণ আছে কি? এই যে গাড়ি সীমিত আকারে বলতেছে, কই সীমিত আকার আছে? সীমিত আকার সরকারের এটা একটা গা বাঁচানো পলিসি। সরকার যদি ওপেন করে দেয় সমালোচনা হবে অনেক। সরকার সীমিত আকার শব্দটা ইউজ করেছে তাদের পক্ষে। এর মধ্যে অর্থনীতি বাঁচাতে আবার যখন খুলে দেওয়া হয়েছে সবকিছু,
৬৬ দিন পর সীমিত আকারে চলতে শুরু করেছে গণপরিবহনও। তবে যাত্রী পরিবহনে সরকারি নির্দেশনা না মানার অভিযোগ থাকলেও সীমিত আকারে ভাড়া কিন্তু ঠিকই বাড়ানো হয়েছে। সীমিত আকার বলে আসলে কিছু নেই। লকডাউনের থেকে কঠিন কারফিউ বা এই কিছু দেওয়া উচিত, যাতে একেবারে বের না হয়। সরকারি আদেশ নির্দেশ অনুরোধেও শেষ পর্যন্ত যদি কাজ না হয় তাহলে হয়তো কঠোর পথেই হাঁটতে হবে সরকারকে। অসাবধানতায় স্বাস্থ্যবিধি না মানার জন্য পরিস্থিতি যদি আরো অবনতি হয় এবং সেটা যদি জনস্বার্থের অনুকূলে জনস্বার্থের বাইরে চলে যায়, তাহলে সরকারকে বাধ্য হয়ে আবারও কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এত হতাশার মাঝেও সীমিতভাবে শব্দটি পুরোপুরিভাবে মেনে চলার একটি উদাহরণ কিন্তু আছে। আস্ত একটি বিমান ভাড়া করে মাত্র 2 জন যাত্রীর বিদেশ যাত্রায় সেই উদাহরণ সৃষ্টি করেছেন সাবেক মন্ত্রী মোর্শেদ খান। এটা যদি আপনি ফান হিসেবে ধরেন, তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমিত আকারে এই শব্দ নিয়ে এমন ফানের ছড়াছড়ি। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। যাচ্ছে অন্য প্রসঙ্গে। কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যার প্রতিবাদে আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র। কারফিউ উপেক্ষা করে একদিকে চলছে বিক্ষোভ, আর এর সুযোগে অন্যদিকে চলছে ভাঙচুর, লুটতরাজ। কাজে আসছে না ভাইরাস মোকাবেলায় চরম ব্যর্থ ট্রাম্পের সেনা নামানোর হুমকিও। গণতন্ত্রের ধারক বাহক বলে দাবিদার দেশেই গণতান্ত্রিক আন্দোলন ভুলুণ্ঠিত। কারফিউ উপেক্ষা করে ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করছেন হাজার হাজার মার্কিন নাগরিক। আর সে বিক্ষোভ দমনের নামে তাদের উপর চলছে নির্যাতন। আটক হয়েছে 5000-এর বেশি। আন্দোলন পণ্ড করতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের গুলিতে প্রাণ গেছে বেশ কয়েকজনের। মূলত এই সহিংসতার সূত্রপাত শ্বেতাঙ্গ কয়েকজন পুলিশের হাতেই। কাস্টডিতে থাকা কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে শ্বাসরোধে হত্যা করা পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আর তার কুকর্মে সহযোগিতা করা আরও 3 জন হয়েছেন চাকরিচ্যুত। নানা বর্ণ, ধর্ম, জাতির মানুষদের একসাথে শান্তিপূর্ণ বসবাস যে দেশের গর্ব, সেই যুক্তরাষ্ট্রে মাথাচাড়া দিয়ে উঠেছে বর্ণবাদের কালো অধ্যায়। ন্যায় বিচারের দাবিতে শুরু হওয়া আন্দোলন দমাতে গিয়ে কঠোর হয়েছে নিরাপত্তা বাহিনী। রোববার রাতে পুলিশের গুলিতে একজনের মৃত্যুর পর সহিংস রূপ নেয় বিক্ষোভ। একদিকে চলছে আন্দোলন, অন্যদিকে করোনায় পর্যুদস্ত, চাকরি হারানো, অর্থশূন্য মানুষ শুরু করেছে লুটতরাজ, ভাঙচুর। 15টি অঙ্গরাজ্যের 40টিরও বেশি শহরে কারফিউ দেওয়া হয়েছে। তবে সে কারফিউ উপেক্ষা করেই রাজধানীর হোয়াইট হাউসের সামনে অবস্থান বিক্ষোভকারীদের। ভয়ে পরিবার নিয়ে বাংকারে লুকিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার সংবাদ সম্মেলনে হুমকি দেন সেনা মোতায়েনের। বলেন, রাজ্যগুলো ব্যর্থ হলে সেনা নামিয়ে মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন তিনি। অ্যান্টিফা নামের একটি সংগঠনকে আন্দোলনের উস্কানিদাতা দাবি করে জড়িতদেরকে শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এদিকে প্রেসিডেন্টের সেনা নামানোর সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে বিরোধী ডেমোক্র্যাট শিবির। দলটির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেন, জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করতে চাইছেন ট্রাম্প। আগামী নভেম্বরে 46তম প্রেসিডেন্ট নির্বাচন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরতে চান ভাইরাস মোকাবেলায় চরম ব্যর্থ ট্রাম্প। কিন্তু নির্বাচনের আগে এই আন্দোলন রিপাবলিকান নেতার ব্যর্থতার আগুনে ঘি ঢেলে দিয়েছে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্কের দেশ ইরান জানিয়েছে, অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে আছে তারা। নিজের দেশের মানুষের বিরুদ্ধে সহিংসতা বন্ধেও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেন, মার্কিন কর্মকর্তা ও পুলিশের প্রতি আহ্বান হচ্ছে, নিজ দেশের জনগণের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করুন ও তাদের একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়তে দিন। ইরানি কর্তৃপক্ষের এ মন্তব্য নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র। নিউজ এট 3-তে সময় হলো 22টি বিরতি নিয়ে, আর বিরতির পর্যা থাকছে। ন্যাশনাল ব্যাংকের চুরি যাওয়া 60 লাখ টাকা উদ্ধার, আটক 4। বিপুল ভেজাল হ্যান্ড স্যানিটাইজার জব্দ, আটক 1। দেশে করোনা আক্রান্ত 50,000 ছাড়ালেও মৃত্যু 709।
গণপরিবহনে স্বাস্থ্যবিধি, ঢাকায় পালিত বাইরে উপেক্ষিত। করোনা অর্থনীতির গতি কিছুটা থমকে দিয়েছে প্রধানমন্ত্রী। দেশ জুড়ে বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের হুমকি ট্রাম্পের। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ অ্যাট 3-তে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এবং আপনারা প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। যাচ্ছে পুরো খবরে। ন্যাশনাল ব্যাংকের চুরি যাওয়া 60 লাখ টাকা সহ 4 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি টিম অভিযান চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেফতার করে। এ সময় 2টি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো হান্নান ওরফে ব্রিফকেস হান্নান, মোহাম্মদ মোস্তফা, বাবুল মিয়া ও মোসাম্মদ পারভিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান জানায়, গত 10 মে টাকা স্থানান্তর করার জন্য ব্যাংকটির নর্থ হলব্রুক শাখা থেকে এক ব্যাংক কর্মকর্তা গাড়ি নিয়ে ইসলামপুর শাখায় যান। উক্ত কর্মকর্তা সিকিউরিটি গার্ডের সঙ্গে আলাপরত থাকা অবস্থায় গাড়ির দরজা খুলে 80 লাখ টাকা ভর্তি একটি বস্তা চুরি করে পালিয়ে যায় হান্নান। রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় হান্নানের নামে একাধিক মামলা রয়েছে। ভেজাল হ্যান্ড স্যানিটাইজার বানানোর অভিযোগে রাজধানীর মুগদার একটি কারখানায় অভিযান চালিয়ে 5 লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করেছে র্যাব। র্যাব 3-এর ভ্রাম্যমাণ আদালত এ সময় বিপুল পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেন। সরেজমিনে গিয়ে দেখা যায় কারখানায় থরে থরে সাজানো রয়েছে হ্যান্ড স্যানিটাইজার। এইসব হ্যান্ড স্যানিটাইজার দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো বলেও জানানো হয় র্যাবের পক্ষ থেকে। এ সময় মোহাম্মদ রেজাউর রহমান নামের এক ব্যক্তিকে আটক করে র্যাব। ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, বিভিন্ন ধরনের ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে এই ধরনের হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে লেবেলে মিথ্যা তথ্য দেয়া হয়। রেজা ফুড প্রোডাক্টস নামীয় এই প্রতিষ্ঠানে নকল এবং ভেজাল সম্পূর্ণ অনুমোদন ছাড়া হ্যান্ড স্যানিটাইজার এটা তৈরি করছে, বিক্রয় করছে, সরবরাহ করছে, মজুদ করছে। লিখছে টোটাল ভাইরাস প্রোটেকশন, অর্থাৎ 100% ভাইরাস প্রোটেকশন। তো সেটা আমরা জানি যে সর্বোচ্চ 99.99% পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, কিন্তু কোনো প্রকার কর্তৃপক্ষের কোনো অনুমতি নাই এবং অমনিবাস নামে চিটাগাংয়ের একটা কোম্পানিকে উনি তৈরি করে এখান থেকে পাঠিয়ে দিচ্ছেন। কক্সবাজারের উখিয়ায় করোনা আক্রান্ত এক রোহিঙ্গা আশ্রয় প্রার্থী মারা গেছেন। কোভিড-19 রোগে এই প্রথম কোন রোহিঙ্গার মৃত্যু হলো। মঙ্গলবার মধ্যরাতে উখিয়ার রাবার বাগানে প্রতিষ্ঠিত আইসোলেশন সেন্টারে 71 বছর বয়সী ওই রোহিঙ্গা বৃদ্ধ মারা যান। তিনি উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা ছিলেন। কক্সবাজারের সিভিল সার্জন মাহবুবুর রহমান জানিয়েছেন, এ পর্যন্ত 31 জন রোহিঙ্গা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদেরকে আইসোলেশন সেন্টারে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। কক্সবাজারে গতকাল পর্যন্ত রোহিঙ্গা সহ করোনা রোগীর সংখ্যা 786 জন। হু আর ইউ? বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নিয়ে কেন উঠল এই প্রশ্ন? উত্তর খুঁজেছেন আশিকুর রহমান অপু। করোনা ভাইরাসের মহামারী ঠেকাতে ব্যর্থ কে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা না পৃথিবীর বিভিন্ন দেশ? এই বিতর্ক চলছে বিশ্বজুড়েই। সবচেয়ে বেশি আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থান। হুয়ের বার্ষিক ফান্ডিংয়ের 15% বেশি যে যুক্তরাষ্ট্র দেয়, তারাই ক্ষেপে বলছে সাহায্য বন্ধ। যুক্তরাষ্ট্রের বড় অভিযোগ, কোনো কাজে লাগছে না হু, এমনকি সঠিক সময়ে সঠিক তথ্য দেয়নি পৃথিবীকে। ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়ানের অভিযোগ, মধ্য জানুয়ারিতেও WHO বলেছিল করোনা মানুষ থেকে মানুষে ছড়ায় না। এমনকি আমেরিকা ফেব্রুয়ারিতে চীন থেকে আসাদের প্রবেশ নিষিদ্ধ করলে হু বলেছিল প্রয়োজন নেই। এর পেছনের গল্পটি অবশ্য হুয়ের কূটনৈতিক ব্যর্থতা। কোভিড-19 নামে পরিচিত করোনা ভাইরাসের বিস্তার 2019 সালে চীনে শুরু হলেও সেখানে গবেষণার অনুমতি পেতেই অনেক দেরি করে ফেলে হু। এমনকি চীনের উহানে হুয়ের গবেষকরা যেতেই পারে জানুয়ারির শেষ ভাগে। ফেব্রুয়ারিতে 56,000 রোগীর উপাত্ত নিয়ে গবেষণা করে হু। ততদিনে চীন নিজে থেকেই 76,000 রোগীর উপর গবেষণা করে। ফলে জানাশোনায় হুয়ের উপর স্পষ্টই ছড়ি ঘোরায় চীন। আর এই দেরি এবং দুর্বলতাতে
করোনা ফেব্রুয়ারিতেই ছড়িয়ে পড়ে পৃথিবীর বহু স্থানে। অবশেষে মার্চ মাসে হু যখন একটি সম্পূর্ণ গাইডলাইন দিতে সক্ষম হয়, ততদিনে বিশ্বে তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে অনেকটাই। ফলে জাতিসংঘের এই বিশেষ সংস্থার গাইডলাইন শক্তভাবে অনুসরণ করেনি কোনো দেশ। এমনকি দুর্বল অর্থনীতির দেশগুলো ঠিকমতো মানছে না হু এর গাইডলাইন। এই গাইডলাইন মানাতে চাপ দেবার চেষ্টা করারও কোনো লক্ষণ নেই হু এর কাজে। নিয়মিত ব্রিফিংও হচ্ছে, কিন্তু পাত্তা দিচ্ছে কতজন? উঠছে এই প্রশ্নই। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ। করোনাকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর ভূমিকা নিয়ে বরাবরই প্রশ্ন তুলে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মূল অভিযোগ, চীনের স্বার্থ দেখছে সংস্থাটি। সবশেষে হুর সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগের বিষয়ে হু নীরব থাকলেও ট্রাম্পের সমালোচনা করেছে চীন। বিস্তারিত নিশীথ সূর্যের প্রতিবেদনে। শুরুটা এপ্রিল মাসে করোনা ভাইরাস মহামারী নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদক্ষেপে ক্রমশ অসন্তুষ্ট হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। এক পর্যায়ে সংস্থাটিতে অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We will be today terminating our relationship with the World Health Organization and redirecting those funds to other worldwide and deserving urgent global public health needs. বলা জরুরি, বিশ্বের মধ্যে সংস্থাটির সবচেয়ে বড় অর্থদাতা দেশ এই মার্কিন মুলুক। বার্ষিক হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে 40 কোটি মার্কিন ডলারের বেশি অর্থ দিয়ে থাকে তারা। 18 মে হু প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুসের কাছে কঠোর ভাষায় একটি চিঠি পাঠান ট্রাম্প। তাতে যুক্তরাষ্ট্রের সমর্থন পেতে হলে সংস্থাটির কি কি পরিবর্তন আনতে হবে সেসব বিষয় উল্লেখ করেন তিনি। So I'm correcting this injustice and calling হুয়ের প্রতি অসন্তোষ ধরে রাখতে না পেরে গত 30 মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আনুষ্ঠানিক ঘোষণা দেন ট্রাম্প। হোয়াইট হাউসে তিনি অভিযোগ করে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পূর্ণরূপে চীনের নিয়ন্ত্রণে। শুধু তাই নয়, হুকে চীনের হাতের পুতুল বলেও তিরস্কার করতে ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট। the World Health Organization to mislead the world when the virus was first discovered by Chinese authorities. এদিকে হুয়ের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ছিন্নের ঘোষণার সমালোচনা করেছে দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এই সম্পর্ক ছিন্নের পেছনে কোনো যৌক্তিক কারণ নেই। এতে বিশ্বজুড়ে করোনাকে সামলানো আরও কঠিন হয়ে দাঁড়াবে। ট্রাম্পের ঘোষণা নিয়ে কোনো মন্তব্য করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সংস্থাটির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনলেও হুয়ের পদক্ষেপ যথাযথ ছিল বলে দাবি করেছে তারা। তাদের কর্মকাণ্ড চীনপন্থী হওয়ার অভিযোগও প্রত্যাখ্যান করেছে হু। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যুক্তরাষ্ট্রের সকল সম্পর্ক ছিন্ন করায় দেশটির কঠোর সমালোচনা করেছে চীন। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্ষমতার রাজনীতি এবং একতরফা মনোভাবের প্রভাব এতে প্রকাশ পেয়েছে। এই মহামারীর পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আরও সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে বেইজিং। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দুই মাসের বেশি বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে আজ থেকে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ভোমরা C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, লকডাউন থাকায় গত 24 মার্চ থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। বৈদেশিক বাণিজ্য আবার চালু হওয়ায় ভোমরা বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। কর্মহীন শ্রমিক, কর্মচারী সহ ব্যবসায়ীদের মধ্যেও স্বস্তি ফিরেছে। সোমবার জেলা প্রশাসক SM মোস্তফা কামাল, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শেষে স্বাস্থ্যবিধি মেনে বন্দর চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা।
পাহাড়ি ঢল ও বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় কুড়িগ্রামের চরাঞ্চলে বোরো ধান তলিয়ে গেছে। দ্রুত পানি নেমে না গেলে কয়েকশো একর জমির আধা পাকা ধান নষ্ট হওয়ার শঙ্কায় পড়েছেন কৃষকরা। কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের রিপোর্ট। ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের অববাহিকার 2 শতাধিক চরে আবাদ হয় বোরো ধানের। এবারও 29 জাতের দেরিতে পাকা বোরো চাষ করেছেন চরের কৃষকরা। এবার আগাম বর্ষা শুরু হওয়ায় সে ধান ঘরে তুলতে পারছেন না অনেক চাষি। ছাগল, গরু, ভেড়া ইত্যাদি বিক্রি করছি, নিজে পরিশ্রম করছি, সেও যদি এইরকম ভাবে বিলীন হয়ে যায়, আমরা এই সারাটা বছর কি করবো, কি খাবো, এটাই চিন্তা। এখন যদি কাটতে না পারি, এই ধান না হলে তো মরণ ছাড়া আর কিছুই নাই। কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, রৌমারী, রাজীবপুর, উলিপুর ও চিলমারী উপজেলার চর এবং নিম্নাঞ্চলের বোরো ধানের বেশিরভাগই পানির নিচে। পাকা আধা পাকা ধান তড়িঘড়ি ঘরে তোলার চেষ্টা করছেন কেউ কেউ। এই ভাত দিয়ে আমার বছর চলা লাগে, এই ধান যদি না পাই তাহলে আমার সারা বছর কি খাবো? পাঁচটা বছর নিয়ে দেওয়া নাগে, কিস্তি দেওয়া নাগে, পাঁচটা বছর বাঁচা নাগে, উপায় নাই আর কি করবো। ধার দেনা করে আবাদ করা এই ধান দিয়েই চরের কৃষকদের পুরো বছর চলে। আবহাওয়ার বৈরী আচরণে তারা অর্ধেক ধানও ঘরে তুলতে পারবেন কিনা দেখা দিয়েছে সেই শঙ্কা। এই কৃষকেরা ক্ষতিগ্রস্ত হইলে তাদেরকে পুষিয়ে নেওয়ার জন্য পরবর্তী সময় সদাশয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে তাদের সহায়তার জন্য এগিয়ে আসতে হবে। ক্ষতি সামাল দিতে চরাঞ্চলের চাষিরা চাইছেন দ্রুত পদক্ষেপ এবং সরকারের প্রণোদনা। ইউসুফ আলমগীর, এটিএন নিউজ, কুড়িগ্রাম। নিউজ এট 3-তে সময় হলো আরও একবার বাইজেস্টি বিরতি নেওয়ার। বিরতির পর যা থাকছে। করোনা ভাইরাস দুর্বল হচ্ছে না, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 20 জুন শুরু হচ্ছে ইতালির সিরি আ। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 3-তে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জানাবো দেশের বাইরের খবর। করোনা ভাইরাসের দুর্বল হয়ে পড়া প্রসঙ্গে ইতালিয়ান 2 চিকিৎসকের দাবি নাকচ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। সংস্থাটির অন্যতম বিশেষজ্ঞ মাইকেল রায়ান বলেন, হঠাৎ করে করোনা ভাইরাস দুর্বল হয়ে যাচ্ছে এই দাবি ঠিক নয়। ভয়াবহতা বা সংক্রমণের মাত্রা কোনো দিক থেকেই দুর্বল হয়নি করোনা ভাইরাস। তিনি আরও জানান, সংক্রমণের মাত্রা কমাতে এখনও বিধিনিষেধ মেনে চলতে হবে। গত সোমবার ইতালির 2 চিকিৎসক দাবি করেন, করোনা ভাইরাস ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। এই মন্তব্যে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েন তারা। সংক্রমণের মাত্রা কমে আসায় করোনায় মৃত্যু তালিকায় শীর্ষে থাকা ইতালিতে লকডাউন শিথিল করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ও তার পরিবারের সদস্যরা। সোমবার ফেসবুকে আপলোড করা নিজের রেকর্ড করা এক ভিডিও বার্তায় তার করোনায় আক্রান্ত হবার কথা জানান আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। তিনি জানান, তার স্ত্রী হাক্কুবিয়ান, যিনি পেশায় একজন সাংবাদিক, ও তাদের 4 সন্তানের কোভিড-19 পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তবে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী জানান, তার শরীরে করোনা দৃশ্যমান কোনো লক্ষণ না থাকায় ঘরে বসে অফিস করবেন তিনি। সাবেক সোভিয়েত ইউনিয়নের একসময়কার প্রদেশ 30 লাখ জনসংখ্যার দেশ আর্মেনিয়ায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 9,492 জন এবং এ পর্যন্ত মারা গেছেন 139 জন। হংকংয়ে চীনের তিয়ানআনমেন স্কয়ারে হত্যাযজ্ঞের বর্ষপূর্তি পালনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ। 30 বছরের মধ্যে এই প্রথম এ ধরনের অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। কারণ হিসেবে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছে। সম্প্রতি চীনের আইনসভা আধা স্বায়ত্তশাসিত হংকংয়ে চীনের কর্তৃত্ব অস্বীকার করাকে অপরাধ হিসেবে গণ্য করে একটি আইন তৈরির প্রস্তাবে অনুমোদন দেয়। হংকং ও ম্যাকাও হচ্ছে চীনের অধীন 2টি অঞ্চল, যেখানে 1989 সালে চীনের তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রপন্থীদের বিরুদ্ধে দমন অভিযানের বর্ষপূর্তি পালন করা হয়। খেলার খবর।
আগামী 20 জুন থেকে আবারও শুরু হতে যাচ্ছে ইতালিয়ান সিরি আ। ইতোমধ্যে লীগ কর্তৃপক্ষ সূচি প্রকাশ করেছে। করোনা ভাইরাসের কারণে প্রায় 3 মাস ধরে বন্ধ রয়েছে ইতালিয়ান লীগ। বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় খেলা মাঠে গড়াচ্ছে। 20 জুন রাত 11:30টায় তুরিনো খেলবে পারমার বিপক্ষে। রাত 1:45টায় ক্যালিয়ারির প্রতিপক্ষ ভেরোনা। এখন পর্যন্ত বেশিরভাগ দলের 12টি করে ম্যাচ বাকি। সে হিসেবে 43 দিনে ম্যাচ হবে 124টি। সবকিছু স্বাভাবিক থাকলে লিগ চলার কথা 20 জুন থেকে 2 আগস্ট পর্যন্ত। 26 ম্যাচে 63 পয়েন্ট নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস রয়েছে সবার উপরে। 1 পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লাৎসিও। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 2.5 মাস পর অনুশীলনে ফিরল শ্রীলঙ্কা ক্রিকেট দল। সোমবার কলম্বোতে জাতীয় দলের 13 জন ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প। তবে প্রথম দিনের অনুশীলনে মাঠে শারীরিক কসরত করেননি কোনো ক্রিকেটারই। হোটেলের মধ্যে বোর্ডের কর্মকর্তা ও কোচিং স্টাফদের উপস্থিতিতে আবাসিক অনুশীলন ক্যাম্পে অংশ নিয়েছেন ক্রিকেটাররা। মঙ্গলবার থেকে মাঠে ট্রেনিং শুরু করবে ক্রিকেটাররা। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আগামী 12 জুন পর্যন্ত অনুশীলন করবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। জুলাইয়ের শেষে ভারতের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজ খেলার পরিকল্পনা আছে শ্রীলঙ্কার। যদিও এখনও ভারতের সবুজ সংকেত না পাওয়ায় সিরিজ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এদিকে বাংলাদেশ সিরিজও এখনও পর্যন্ত স্থগিত করেনি লঙ্কান ক্রিকেট বোর্ড। বুন্দেসলিগায় জয় পেয়েছে লাইপজিগ। সোমবার রাতের একমাত্র ম্যাচে তারা 4-2 গোলে হারিয়েছে কোলনকে। এই জয় পয়েন্ট তালিকার 3য় স্থানে উঠে এসেছে লাইপজিগ। নিজেদের মাঠে খেলা শুরুতে করোনা মহামারীতে জনগণের মনোবল চাঙ্গা করতে আতশবাজি প্রদর্শনীর আয়োজন করল জাপান। এই প্রদর্শনীর নাম দেয়া হয় চিয়ার আপ হানাবে। সোমবার স্থানীয় সময় রাত 8টায় জাপানের আকাশ ছেয়ে যায় আতশবাজির বর্ণিল আলোক ছটায়। এক দফায় 5 মিনিট পর্যন্ত চলে এই আতশবাজির প্রদর্শনী। লোকজন রাস্তায় এবং বাড়ির ছাদে দাঁড়িয়ে হঠাৎ আলোর ঝলকানি উপভোগ করেন। রাজধানী টোকিওতে তামা নদীর তীরেও বহু মানুষ ভিড় করেন প্রদর্শনী দেখতে। বলা হচ্ছে করোনার কারণে ব্যবসা বাণিজ্যে মন্দা ও 2020 সালের টোকিও অলিম্পিক স্থগিত হয়ে যাওয়ায় হতাশ জাপানিদের মনোবল চাঙ্গা করতেই এই প্রদর্শনীর আয়োজন। শেষ করব নিউজ এট 3। তবে তার আগে এক নজরে প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশে করোনা আক্রান্ত 50,000 ছাড়ালো, মৃত্যু 709। গণপরিবহনে স্বাস্থ্যবিধি, ঢাকায় পালিত, বাইরে উপেক্ষিত। করোনা অর্থনীতির গতি কিছুটা থমকে দিয়েছে প্রধানমন্ত্রী। দেশ জুড়ে বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের হুমকি ট্রাম্পের। ন্যাশনাল ব্যাংকের চুরি যাওয়া 60 লাখ টাকা উদ্ধার, আটক 4। বিপুল ভেজাল হ্যান্ড স্যানিটাইজার জব্দ, আটক 1। করোনা ভাইরাস দুর্বল হচ্ছে না, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং 20 জুন শুরু হচ্ছে ইতালির সিরি আ। এই ছিল নিউজ এট 3। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্টার্ট স্পেস AN এবং পাঠিয়ে দিন 5N5N এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।